হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। বাড়ির নাম বু কথা কও। বিশাল আভিজাত্যপূর্ণ ড্রয়িং রুমে আত্মীয় স্বজনদের ভিড়। ফাহিম মাহবুব ও তার স্ত্রী ধারা আহমেদের বিবাহ বার্ষিকী আজ। নিজের বয়সী কিশোরীদের সাথে গানের তালে নাচছে একটি মেয়ে, পরনে বারবি ফ্রক। মেয়েটির নাম ফারিন মাহবুব, এ বাড়ির একমাত্র রাজকন্যা। সবার মুখে হাসি থাকলেও ধারার মুখে হাসি নেই। আর মাত্র কিছু সময় তারপরই তিনি কেক কাটাবেন। তার একমাত্র ছেলে বাড়িতে নেই, বলেছিল আসতে চেষ্টা করবে। ধারা ছেলের আসার অপেক্ষায় আছেন এখনো। সময় গড়ালো, সবাই কেক কাটার জন্য অপেক্ষা করছে। ফাহিম মাহবুব স্ত্রীর গোমরা মুখ দেখে দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলেটা আসছে কি না আদৌ কে জানে, হয়তো আসবেই না। ধারার হাত টেনে নাইফ ধরিয়ে দিলেন। ধারা ছলছল চোখে তাকিয়ে না করলেন। ও আসবে দেখো, আরেকটু। ফাহিম মাহবুব অসহায় চোখে আশেপাশে তাকালেন। আত্মীয় স্বজনদের মধ্যে তার পুরনো কর্নেল বন্ধু ও তার স্ত্রী রয়েছেন। রাত বেড়ে যাচ্ছে, সবাই অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফিরে যাবে। আর কতক্ষণ এভাবে অপেক্ষা করাবেন? আরও 5 মিনিট সময় দেখে ধারার হাত টেনে নাইফ ধরলেন। কেকে নাইফ লাগাতেই সদর দরজা দিয়ে ঢুকল আর্মি ইউনিফর্ম পরিহিত বলিষ্ঠ শরীরের একজন পুরুষ। ধারা তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিলেন, দৌড়ে গেলেন সেদিকে। আছড়ে পড়লেন ছেলের বুকে। ধ্রুব! ধ্রুব দুহাতে জড়িয়ে ধরল। মা, আমি এসেছি। ধারার কণ্ঠে অভিমান ঝরে পড়ল। এত দেরি করলে কেন? আরেকটুর জন্য কেক কেটে ফেলতে হতো। কেক কেটে ফেললে কিছু হতো না মা, এরকম কত কেক তুমি নিজে তৈরি করে খাইয়েছ। চাইলেই বানিয়ে আমার সামনে কাটাতে পারবে যখন তখন। আজ তোমার বাবার ও আমার বিবাহবার্ষিকী বেটা, তোমরা 2 ভাই বোন যদি পাশে না থাকো তো কেমন করে হবে? আমাদের জীবনে তোমরা দুজনই তো আছো শুধু। আম সরি মাই মাদার। চলুন কেক কাটাবেন। ধ্রুব মাকে নিয়ে কেকের সামনে দাঁড়াল। ফাহিম মাহবুব ফারিনকে নিজের সামনে দাঁড় করালেন। মা বাবার বিবাহবার্ষিকীর কেক হলেও ছেলে মেয়ে সহ কাটা হল। এবং এমনটাই চাইছিলেন ধারা। এবার তাকে সবচেয়ে বেশি খুশি দেখাচ্ছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই চলে গেলেন। বাড়িতে শুধু তারা 4 জন ও একজন সার্ভেন্ট। ধ্রুবর পরনে এখনও ইউনিফর্ম। ধারা ছেলেকে তারা দিলেন। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসো ধ্রুব, তোমার পছন্দের সব কিছু রান্না করেছি। ধ্রুব হাত মুখ ধুয়ে টেবিলে বসল। ফারিন বাবার হাতে খাচ্ছে। খাওয়ার ফাঁকে ভাইকে দেখে নিল। বলল, ইউনিফর্ম ছাড়নি কেন? ধ্রুব আর চোখে নিজের মাকে দেখে নিল, যিনি প্লেটে সব রকমের খাবার তুলে দিতে ব্যস্ত। ধারা ছেলের সামনে চেয়ার টেনে বসলেন, খাইয়ে দিতে লাগলেন। ধ্রুবর ইচ্ছে হল না কিছু বলে মাকে এখন কষ্ট দিতে। কেমন হয়েছে ধ্রুব? সবসময়ের মতোই সুস্বাদু, বিশেষ করে মিট। সকালে কলিজা ভুনা করে দিব, তোমার ফেভারিট পরোটা দিয়ে খাবে। ধ্রুব চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে যখন সবাই সোফায় বসল তখনই সে বলল, আমার আসলে ছুটি নেই মা, আর্জেন্ট বলে এসেছি। এখনই ফিরে যাওয়ার জন্য রওনা হতে হবে। তবে কথা দিচ্ছি কয়েক মাস পর ছুটি পেলে পুরোটা সময় বাড়িতে থাকব। তোমার হাতের সুস্বাদু খাবার খাব, ফ্যামিলি ট্যুরেও যাব। ধারা ইতিমধ্যে কেঁদে ফেলেছেন। ধ্রুব হাঁটু গেড়ে বসল, দুহাতে মুখ তুলে ধরল। প্লিজ মা, তুমি যদি না বুঝো কে বুঝবে বলো তো? আমি যদি না যাই তবে কথা রাখা হবে না। তুমি তো সেরকম শিক্ষা আমাকে দাওনি বলো। ধারা নাক টেনে বললেন, সাবধানে যেও, তাড়াতাড়ি ফিরবে কিন্তু। ধ্রুব জড়িয়ে ধরল, কয়েক মাস পরই ফিরব এবং তাড়াতাড়ি ফিরব, কথা দিচ্ছি। ফারিন পেছন থেকে জড়িয়ে ধরে বলল, মিস ইউ ভাইয়া। ফারিনের গালে টান পড়ল। মিস ইউ টু মাই লিটল সিস্টার্স। বনুর জন্য কি আনব? কিছু লাগবে না, তুমি তাড়াতাড়ি এসো। আমরা সবাই তোমাকে অনেক মিস করি। ফাহিম মাহবুব ছেলের কাঁধে চাপড় দিলেন। তিনি একটু আগেই জেনেছেন ধ্রুব গুরুত্বপূর্ণ মিশনে দেশের বাহিরে যাবে। বললেন, সফল ও সুস্থ হয়ে ফিরে এসো বাবা।
ধ্রুব পরিবার থেকে বিদায় নিয়ে গটগট পায়ে সদর দরজা পেরোল। উঠে বসল জিপগাড়িতে। পেছনে একবারও না তাকিয়ে দ্রুত গতিতে ড্রাইভ করে যেতে লাগল গন্তব্যের উদ্দেশ্যে। আগে তাকে টিমের কাছে পৌঁছাতে হবে, তারপর সবাইকে নিয়ে সকালে এয়ারপোর্টে। ধারা গোমরামুখে ফাহিম মাহবুবকে বললেন, তোমার বন্ধুকে না করে দাও, বলো কয়েক মাস পর সব হবে ধ্রুব ফিরলেই। ফাহিম মাহবুব চিন্তিত হলেন। সে না হয় বলবো, ধ্রুব রাজি হবে তো? সেটা কিভাবে বলবো, ছেলেটার সাথে তো ঠিক করে দুটো কথাও বলতে পারলাম না। ভাবলাম সকালে ধীরে সুস্থে সব বলবো। সব হলো তোমার দোষ, নিজের মতো আমার ছেলেকেও বানিয়েছ। ফাহিম মাহবুব কোনো কথা বললেন না, চুপ করে শুনতে লাগলেন। শেখ বাড়ি অন্ধকার। ধীরে ধীরে পা ফেলে ট্রলি হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নামল নিমিকা। সদর দরজার সামনে রুম্পা দাঁড়িয়ে আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকাচ্ছে। নিমিকা ফিসফিস করে বলল, রুমে চিরকুট রেখে গেছি, মাকে যে কোনো বাহানায় সেটা দেখিয়ে দিবি। ব্যাস। রুম্পা হ্যাঁ বলল। নিমিকা ট্রলি টেনে নিয়ে বের হয়ে গেল সদর দরজা দিয়ে। গাড়িতে উঠে স্প্রিট তুলে ছুটল গন্তব্যের উদ্দেশ্যে। আগামীকাল ভোরে রওনা হওয়ার কথা থাকলেও সে আজই রওনা হচ্ছে। রুম্পার মাধ্যমে খবর পেয়েছে তার বাবা বন্ধুর ছেলের সাথে একমাত্র মেয়ের কাবিনের বিষয়ে সব ঠিকঠাক করে ফেলেছেন গোপনে, এবং সেটা আগামীকাল হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য সে সকালে নয়, এই মধ্যরাতেই বের হয়েছে। আপাতত একটা হোটেলে থাকবে। সকালে শুটিংয়ের কাজে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে উপস্থিত হবে। নিমিকা বের হয়ে যেতেই সিঁড়ি দিয়ে নামলেন মিথিলা। রুম্পা চমকে গেল। মিথিলা হাসলেন। তোর আপা আর তুই একই রকম ছাগল বুঝলি। নিমিকার সাথে যার কাবিন হওয়ার কথা সে ব্যস্ত, সেজন্য কাবিনের ডেট পেছানো হয়েছে। ততদিনে তোর আপা বাড়িতে ফিরে আসবে বিদেশের শুটিং শেষ করে। রুম্পা মাথা নিচু করে রইল। মিথিলা রেগে বললেন, আর কখনো যদি দেখেছি ওর কাছে কিছু বলেছিস তবে তোকে কাজ থেকে বের করে দিতে দুবার ভাবব না। আর কখনো যেন হাড়ি পাততে না দেখি। বেয়াদব কোথাকার। মিথিলা গটগট পায়ে উপরে উঠলেন। ফাইলে চোখ রাখা রমজান শেখ বললেন, তোমার মেয়ে পালিয়েছে? সে আর বলতে। এই মেয়ে কতবার? মিথিলা একটু ভাবলেন। গুনে দেখিনি। যতবারই কিছু করার চেষ্টা করেছি ততবারই পালিয়েছে। রমজান শেখ হাসলেন। পালাতে দাও, ঘরে তো ফিরতেই হবে। তুমি মেয়েটাকে জোর দিয়ে কিছু বলো না, না হলে ও কখনো এসব করার সাহস পেত না শেখ বাবু। ওহ মিথি, মেয়েকে জোর করতে তো পারব না। আমরা সিদ্ধান্ত নিতে পারব, কিন্তু এখানে তার মতামতেরও বিষয় আছে। তার উপর যদি চাপিয়ে দিতে চেষ্টা করি তবে সে সুখী হবে না। এটা কি তোমার মেয়ে বুঝে? না, বুঝলে তো বারবার পালাতো না। সে ভেবে নিয়েছে আমরা তাকে জোর করে বিয়ে দিয়ে দিব। তারপরও তুমি ওকে কিছু বলো না। সে বুঝতে পারবে যখন আমরা তার মতামত চাইব তখন। আপাতত যা ভাবছে ভাবতে দাও। হসপিটালে কি বাচ্চা পাল্টিয়েছিলে? রমজান শেখ অদ্ভুত চোখে তাকালেন। হোয়াট? চলবে।